Dear viewers, my dear students, welcome back to my channel again. আজকে আমি তোমাদের সামনে টেন্সের বিষয়বস্তু নিয়ে হাজির। টেন্স একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই। টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার। টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার, বর্তমান অতীত ভবিষ্যৎ। ঠিক আছে, তিন প্রকার টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যতটুকু আলোচনা করা যায় সংক্ষিপ্তভাবে একদম বুঝিয়ে বুঝিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করছি, যাতে এই বিশ্লেষণের মাধ্যমেই, এই মুখে মুখেই বা এই ভিডিও থেকেই আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। এই চেষ্টায় আমি আলোচনা শুরু করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবেন বলে আমি আবেদন রাখলাম। চলুন শুরু করা যাক। টেন্স, অ্যাট ফার্স্ট টেন্স। দেখো, টেন্স কাকে বলা হয়? টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাল, অর্থাৎ কর্তা যে কাজ করে বা কেউ যদি কোনো কাজ করে, সেই কাজের যে একটা মানে পরিমাপ বা একটা বিশ্লেষণ, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে টেন্স। ঠিক আছে, ইংরেজিতে সংজ্ঞা বলা হয়েছে যে টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। দ্য টাইম অফ অ্যাকশন অর্থাৎ ক্রিয়ার কাজ করার যে আধার, তাকে আমরা টেন্স বা ক্রিয়ার কাল বলবো। ব্যাপারটা টোটালি হচ্ছে কি সময় সম্পর্কিত একটা ব্যাপার। অথচ এই টেন্স বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। টেন্সের সঙ্গে সরাসরি সম্পর্ক হচ্ছে গিয়া আর্টিকেল, প্রিপোজিশন, তারপর হচ্ছে গিয়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন, গ্রামার, যতগুলো টপিকস আছে। ভয়েস ন্যারেশন টেন্স ছাড়া আমরা একদম করতে পারবো না। এবং ডুয়াস ডাইরেক্টেড যেটা আছে, সেখানেও আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সেগুলো করতে গিয়েও আমাদের টেন্সের প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা কখনো ক্যান বসাই, কখনো কুড বসাই, সব টেন্সের উপর ভিত্তি করেই হয়। চলুন শুরু করা যাক। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে টেন্স কাকে বলা হয়, আমরা উত্তরে বলবো টেন্স মানে হচ্ছে গিয়া যে সময়ের পরিমাপ, ক্রিয়ার আধার, অর্থাৎ কর্তা যখন কোনো কাজ করে, সেই কাজের যে একটা আমরা মূল্যায়ন করি, একটা সময় নির্ধারণ করি, সেটা হচ্ছে গিয়ে টেন্স। টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। নাও দ্য কোশ্চেন কামস, ক্লাসিফিকেশন অফ টেন্স। আমাদের মনে রাখতে হবে যে টেন্স প্রাথমিকভাবে প্রাইমারিলি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই হলো প্রাথমিকভাবে টেন্স তিন প্রকার। আর এই তিনটে টেন্সেরই প্রত্যেকটারে আবার চারটা করে ভাগ আছে। সেই চারটা করে ভাগের নাম কি কি আমি দেখাচ্ছি। প্রথমটা ইনডেফিনিট, INDEFINITE। দ্বিতীয়টা কন্টিনিউয়াস, CONTINIOUS। তিন নম্বরটা পারফেক্ট, PERFECT। চার নম্বরটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা সবাই কি মনে রাখবে যে এই চারটে যে ভাগ আছে বললাম, এই চারটে ভাগে মূল যে ভাগগুলো আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটার সঙ্গেই এই চারটার জড়িয়ে আছে। কীরকম করে? যখন প্রেজেন্ট বলবো তখন এই চারটের নাম বলতে হবে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পাস্ট টেন্সের কথা উল্লেখ করবো তখন এভাবে বলতে হবে: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন ফিউচারের কথা উল্লেখ করবো তখন এভাবে বলতে হবে: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের হলো মোট চারটা, পাস্ট টেন্সের হলো মোট চারটা, ফিউচার টেন্সের হলো মোট চারটা। তাহলে 4, 4, 8, 4, 12। তাহলে আমরা এখন কি বলতে পারি যে টেন্স মোট 12 প্রকার। তাহলে সঠিক উত্তরটা কি? কেউ যদি জিজ্ঞাসা করে টেন্স কত প্রকার, সঠিক উত্তরটা এরকম যে প্রাথমিকভাবে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার এই তিনটে ভাগকে আবার প্রত্যেকটা ভাগকে আমরা চারটে করে ভাগ আমরা আবার দেখতে পাই। কী কী চারটে নাম? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবেই প্রেজেন্টের চারটা, পাস্টের চারটা, ফিউচার চারটে মিলে মোট টেন্সের
পরিমাণ দাঁড়ায় 3 4 12টা, অর্থাৎ টেন্স 12 প্রকার। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে টেন্স কত প্রকার, তাহলে আমরা 3 প্রকার যদি বলি এটাও সঠিক, যদি 12 প্রকার বলি একটু বিশ্লেষণ করে বা একটু বিস্তারিতভাবে এটাও সঠিক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচ্য বিষয়। আমরা কী করে টেন্সকে আইডেন্টিফাই করব বা কী করে একটা বাক্য দেখে আমরা টের পাবো এই বাক্যটা কোন টেন্সের মধ্যে পড়ে। চলো শুরু করা যাক। প্রথমে নিশ্চয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নিয়ে প্রথমে নিশ্চয় আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটাকে আমরা বাংলা বলছি নিত্যবৃত্ত বর্তমান কাল। তার মানে কি, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে তাহলে বর্তমান সময়ের মধ্যে এটা বিশেষণ হবে যে কোনো একটি কাজ সাধারণভাবে বর্তমানে হয়, কোনো একটি কাজ সাধারণভাবে বর্তমানে হয়, এরকম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ঠিক আছে, সাধারণভাবে বর্তমানে হয় কীরকম, এইটা বাংলা আমরা বললাম নিত্যবৃত্ত। নিত্য মানে কিন্তু প্রতিদিন, তাই না? নিত্যবৃত্ত বর্তমান কাল। এর গঠন কি? এর গঠন হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবার এই যে ভার্ব, এই ভার্ব কিন্তু প্রথম রূপ। কোন রূপ? প্রথম রূপ। তোমার নিশ্চয় পরে থাকবে যে ভার্বের 3টে রূপ থাকে, একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট, একটাকে বলা হচ্ছে পাস্ট, একটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা আলোচনা করব, যেহেতু প্রেজেন্ট টেন্সের একটা ভাগ, তাই এখানে কি দাঁড়াবে, ভাবটা সবসময় প্রথম রূপেই নেবে। এটা আমরা উদাহরণ দিলে বুঝতে পারবে। 1 নম্বর এক্সাম্পল বলা হলো সূর্য পূর্ব দিকে ওঠে। উত্তর হবে the sun rises in the east। দিকের নাম ওই জন্য দিয়ে হচ্ছে আর্টিকেল। সূর্য পূর্ব দিকে ওঠে, the sun rises in the east। নিত্যবৃত্ত বর্তমান কাল, তার মানে হচ্ছে গিয়ে যে কাজটা প্রতিদিনে হয়, সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, the sun rises in the east। সূর্য দিয়ে মনে রাখি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2টা উদাহরণ, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, the sun sets in the west। যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, the sun sets in the west। তাহলে আমরা সূর্য দিয়ে মনে রাখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে হয়। গঠন কিরকম, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব বলতে ভার্বের প্রথম রূপ। ঠিক আছে, একটু মনে রাখলে হলো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, রাইজেস আর সেটস। দেখতে হবে যে সাবজেক্টটা 1 বছর বা বহু বছর। এটা যদি 1 বছর বা সিঙ্গুলার নাম্বার হয়, দিশার মানে সূর্য বলতে একটা বোঝাচ্ছে, তখন ভার্বের সঙ্গে এস বা এস নেয়। সেট একটা ভার্ব, এর সঙ্গে কিন্তু এস হয়, সেটস। আর রাইজ একটা ভার্ব, যার সাথে এস নেয়, রাইজেস হয় উচ্চারণটা। ঠিক আছে, অন্যভাবে যদি বলি যে আমি ভাত খাই, আই ইট রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। ঠিক আছে, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এটাকে যদি আমরা সাবজেক্ট আছে শুধু হি ইটস রাইস বলা আছে, নিয়মে কি বলা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়। তারা ভাত খায়, দে ইট রাইস। ব্যাপারটা বোঝা গেছে, তারা ভাত খায়। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং ভার্বের প্রথম রূপ। আর আমরা এইটুকু মনে রাখলাম যে সাবজেক্টটা যদি 1 বছর হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসে। তাহলে আর তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অসুবিধা হবার কথা নয়, এটা আমরা এখানেই ছেড়ে দিলাম। দুই নম্বর টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS।
আমি চাইছিলাম তোমরা বাংলা মানেটা করেও জেনে আসবে, ঠিক আছে? দেখো আমরা বাঙালি, তাই না? বাংলা থেকে আমরা ইংরেজিতে প্রবেশ করবো, সেটাই সহজ বলে আমি মনে করি। আমি নিজে বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্ট ছিলাম। বাংলা দিয়ে যদি আমরা ইংরেজিতে আসি, আমি চাইছিলাম তোমরা একটু বিশ্লেষণ করে দেবে, কথাটা খুব সহজ হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বাংলা মানে হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান মানে ঘটছে এমন কোনো ঘটনা, ঘটছে এমন কোনো ঘটনা মানে আমি এখন যেমন পড়াচ্ছি, অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানকালে কোনো একটি কাজ ঘটিতেছে, চলিতেছে অথবা হইতেছে। কোনো একটি কাজ রানিং, কাজটা এমন হতে পারে রানিং, যে কাজটা চলছে বা ঘটতেছে, বর্তমানে রানিং অবস্থা আছে, এমন বোঝালে কী হবে? ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই টেন্সটার বাংলা মানে ঘটমান বর্তমান, ঠিক আছে? বর্তমানকালে কোনো একটি কাজ চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? এক্ষেত্রে গঠনটা কীরকম? প্রথমে এখানেও সাবজেক্ট থাকবে, তারপরে এখানে আসতেছে অ্যাম, ইজ অথবা আর, নেক্সট ভার্ব প্লাস আইএনজি। অবজেক্ট থাকলে বসাবো, না থাকলে নাই। কীরকম স্যার? এক্সাম্পল দিয়ে বলা যায়, সে এখন হাঁটছে। 2 নম্বর, তোমার গান গাইতেছে, ঠিক আছে? সে এখন হাঁটছে, তাহলে কি হি ইজ, হাঁটা ইংরেজি ওয়াক, WALKING, ওয়াকিং, ভাবের সঙ্গে আইএনজি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট হি, সাবজেক্ট হি, আর এম ইজ এর মধ্যে একটা নাও লাগবে, হি মানে সে, তাহলে এখানে কি বসবে? অবশ্যই ইজ হবে, হি ইজ। হাঁটা ইংরেজি ওয়াক, তাহলে হলো ওয়াকিং নাও, হি ইজ ওয়াকিং নাও, সে এখন হাঁটছে। তমাল গান গাইতেছে, তমাল একটা ছেলে মানুষের নাম, তমাল ইজ সিঙ্গিং এ সং, বলতো যে একটা গান গাচ্ছে, তো তমাল ইজ সিঙ্গিং এ সং। তাহলে আমরা এটা বলবো, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স। এই টেন্সের সঙ্গেই এর পরের টেন্সটাও সম্পর্ক আছে, যে টেন্সটার নাম হচ্ছে গিয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আমি বোঝাই দেবো এখন। তাহলে আমরা কি মনে রাখবো? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স, অথচ অত্যন্ত সহজ। এই যে ঘটমান বর্তমান, এই কথাটা যদি বিশ্লেষণ করা যায়, যদি মনে রাখা যায়, তাহলে পরে আমাদের আর ভুল হবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে কি ঘটমান বর্তমান। দ্যাট মিনস বর্তমানকালে কোনো একটা কাজ ঘটতেছে বা চলতেছে। সে এখন হাঁটতেছে, হি ইজ ওয়াকিং নাও। তমাল গান গাইতেছে, তমাল ইজ সিঙ্গিং। আমি যদি আরও বলি যে 3টি ছেলে দৌড়াইতেছে, তাহলে 3 বয়েজ আর রানিং হয়ে গেল। 3 বয়েজ আর রানিং, 3টি ছেলে দৌড়াইতেছে, তাই না? মেয়েরা মাঠে খেলতেছে, দি গার্লস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দি গার্লস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা গঠনটা এইভাবে মনে রাখবো, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা এখানে থাক। তিন নম্বর, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আমরা প্রথমে যে আলোচনাটা করলাম যে সাধারণ বর্তমান, দ্বিতীয়টা হচ্ছে ঘটমান বর্তমান, আর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, এখানে এমন কিছু বলে লাভ হবে না। এটা আমরা মনে রাখবো এইভাবে, যে কোনো একটি কাজ এইমাত্র শেষ হলো, কোনো একটি কাজ এইমাত্র শেষ হলো, এরূপ বোঝালে হ্যাঁ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এইমাত্র শেষ হলো, এইমাত্র শেষ হলো, শুধু তাই না, এখনো ফল বর্তমান, এখনো ফল বর্তমান। কাজটা শেষ হতে কিন্তু ফলাফল বর্তমান আছে, ঠিক আছে? যেমন বলা হলো বৃষ্টি থামলো, যখন বলা যে বৃষ্টি থামলো, তাই না? থামলো মানে বৃষ্টি কেবল থামলো। দি রেন হ্যাজ স্টপ,
বৃষ্টি থামলো না, বৃষ্টিটা থামলো, থামার পরে আর তো কিছু বলতে পারতো কি ফল, যে বৃষ্টি থামলো এখন বন্যা হলো কি না, ঠিক আছে, বা আরও বৃষ্টি হবে কি না, এই ধরনের তো ফল কিন্তু এখনো আছে, এটা বর্তমান। তো সে সম্পর্কে আমরা না বলে সংক্ষিপ্তভাবে বললাম বৃষ্টি থামলো, ঠিক আছে, মানে কেবলমাত্র কাজটি শেষ হলো এর বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনে নেব, ঠিক আছে। যেমন বৃষ্টি থামলো, দি রেন হ্যাজ স্টপড, সে এখনই মানে বাড়ি পৌঁছালো, হি হ্যাজ রিচড হোম জাস্ট নাও, ঠিক আছে। এক্ষেত্রে আমরা গঠন কি মনে রাখবো, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস এক বছরে হ্যাজ, বহু বছরে হ্যাভ, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমি সংক্ষিপ্তভাবে কি লিখতে পারি, পিপি ফর্ম, হ্যাজ অথবা হ্যাভ, ঠিক আছে। আরও সহজ করে বলছি মনে রাখার জন্য, হ্যাজ অথবা হ্যাভ এই টেন্সের হিসাবে, টেন্সের অধ্যায়ে হ্যাজ অথবা হ্যাভ এই পারফেক্ট টেন্সের মধ্যেই থাকবে। আমরা মনে রাখবো তিনটা, হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড, এই তিনটে আমরা মনে রাখবো যে এগুলো পারফেক্ট টেন্সেই থাকে। হ্যাড থাকলে, হ্যাড কিন্তু ওই পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা খুব বেশি, হ্যাজ আর হ্যাভ থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাজ আর হ্যাভ থাকতে হবে এবং তারপরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আমরা তাহলে এটাকে জোর দিলাম গঠনের উপর। এরপরের আলোচনা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি একটু আগে বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে এই টেন্সটা একটা সম্পর্ক আছে, একটু আগেই বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এই জন্যই আরও সিরিয়াসলি পড়বো, কারণ এই টেন্সটা যদি আমরা পাই তাহলে পরে আমরা এর পরের যেটা একটা আছে সেটা আমরা পাবো। তাহলে পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কী বলেছিলাম, বলছিলাম ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান এটা মানেটা কী হলো, যে কোনো একটি কাজ বর্তমানে চলছে, ঘটতেছে অথবা চলতেছে, রানিং, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী বলা হবে জানেন, এখানে বলা হবে যে বর্তমানে কোনো একটি কাজ চলতেছে কিন্তু এখানে বিশেষ একটা পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। বর্তমানে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, বর্তমানে কোনো একটি কাজ চলতেছে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে, তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। বর্তমানকালে কোনো একটি কাজ চলতেছে, কাজটি একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, এখানে একটা সময়ের কথা উল্লেখ করা থাকবে, কি পরিমাণ। ধরুন বললাম যে এখন বৃষ্টি হইতেছে, তাহলে ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হইতেছে, ইট ইজ রেইনিং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বলি যে এখন বৃষ্টি হতেছে, না বলে একটু ঘুরিয়ে বললাম 3 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, কত ঘন্টা, 3 ঘন্টা, তাহলে ইট ইজ রেইনিং ফর 3 আওয়ার্স। নট এরকম যে ইট ইজ রেনিং ফর 3 আওয়ার্স, কিন্তু কখনো কি ইজ শুনছেন না, তখন ইট হ্যাজ বিন, ডিডাব্লিউ। একটু ঘুরিয়ে বললাম যে ইট ইজ রেনিং, তারপরে একটু ঘুরিয়ে বললাম যে না 3 ঘন্টা ধরে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স। এখানে একটা সময়ের একটা ব্যক্তি বা পরিমাপ উল্লেখ করা হলো, পয়েন্ট অফ টাইম, কয়েক ঘন্টা ধরে, 3 ঘন্টা। কেউ যদি বলে স্যার 15 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ তাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট হ্যাজ বিন রেনিং ফর 15 মিনিটস, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম থাকবে, ঠিক আছে। এই সময়ের একটা উল্লেখ থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি কেউ বলে যে স্যার সে আমাদের এলাকায় 1998 সাল থেকে বাস করতেছে, তাই এটাকে ইংরেজিতে বলতে কী হবে, হি হ্যাজ বিন লিভিং ইন আওয়ার এরিয়া সিন্স SINCE সিন্স 1998, ঠিক আছে। আমি 5 বছর থেকে এই বিদ্যালয়ে পড়তেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল, হ্যাঁ, ফর 5 ইয়ার্স। তখন এই ধরনের যদি আমরা উদাহরণ দেখি আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে গঠনটা কীরকম, এর গঠনটা এরকম যে এখানে সাবজেক্ট থাকবে, আমি এটা গঠনটা জোর দেবো না, গঠনটাকে বড়, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস হচ্ছে গিয়ে ভার্বের সঙ্গে ING। আমি এটাকে এইভাবে জোর দেবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি শেখানো যায়
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটার সঙ্গে আমরা এটা এইভাবে আমরা টাই আপ করবো যে এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা এটাও তাই, শুধুমাত্র এখানে পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ, তখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, আর আমরা গ্রামার বইয়ে বারবার একটু উদাহরণ করে দেখবো, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো কী করে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কি ঘটমান বর্তমানকাল, মাফ করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গিয়া সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয় এমন যদি বোঝায়, ওরা বলছিলাম নিত্যবৃত্ত বর্তমানকাল, সাধারণভাবে কোনো কাজ ঘটে। একটা আমি সূর্য দিয়ে কথা শুরু করছিলাম, দিনের বেলায় সূর্য ওঠে, আমাদের কাজকর্ম শুরু হয়, হ্যাঁ, আবার সূর্য অস্ত যায় প্রতিদিন। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এবং দ্বিতীয়টা বলছি দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোচনা করলাম, আর বলার প্রশ্ন আসে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করলাম, বলার প্রশ্ন আসে না। আর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটি কাজ বর্তমানকালে কেবলমাত্র শেষ হলো, হ্যাঁ, এখনও তার ফলাফল বর্তমান। যেমন বৃষ্টি থামলো, দি রেন হ্যাজ স্টপড, এখানে আমরা গঠনটার উপর জোর দিয়েছিলাম কি সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ভার্ব, ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাজ হচ্ছে এক বচনে আর হ্যাভ হচ্ছে বহু বচনে। এক বচনে ইজ, বহু বচনে আর, আইয়ের পরে এম হয়, আইয়ের পরে হ্যাভ হয়, এগুলো জানতে হবে। আর ভার্বের যে রূপ সে সম্পর্কে আমি চাইব স্টুডেন্টসদের তোমরা প্রথমে এর উপরে ভাগ করে নেবে। কীরকম করে ভাগ করবে? ভার্বগুলোকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা বলা হয় ইররেগুলার ভার্ব। হ্যাঁ, যেটা ইরেগুলার ভার্ব সেটাকে আমরা বলি স্ট্রং ভার্ব। ঠিক আছে, ভার্ব আর একটাকে বলা হয় ইরেগুলার অবলিক উইথ, একটাকে বলা হচ্ছে ইরেগুলার অবলিক স্ট্রং। তো রেগুলার আর ইরেগুলার মনে রাখাটা সহজ কথা, এইটা প্রথম দেখবে গ্রামার বইয়ের তালিকা দেওয়া আছে। রেগুলার ভাবটা আমরা এইভাবে নামটা দিলাম এই জন্য, যেখানে প্রেজেন্ট থেকে যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল পরিবর্তন হয় তখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় পরিবর্তন। ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে রেগুলার ভাব। যেমন অ্যাড, অ্যাড মানে যোগ করা, অ্যাডেড, প্রেজেন্ট ফর্মে অ্যাড, পাস্ট ফর্মে অ্যাডেড, পাস্ট পার্টিসিপেলও অ্যাডেড। ঠিক আছে, অনুরূপভাবে আমরা বলতে পারি যে অ্যাগ্রিড, তারপর আমরা বলতে পারি যে কি বলতে পারি যে ধরুন অ্যাগ্রিড, হ্যাঁ, ওয়াক মানে হাঁটা, ওয়াক। ঠিক আছে, তো অ্যাডেড, অ্যাগ্রিড, ওয়াক, মেরি মানে বিবাহ করেন, ম্যারেড, এগুলো হচ্ছে রেগুলার ভাব। এগুলো কি বলা হচ্ছে উইক ভাব। যাই হোক আর কি, এগুলো একটা নির্দিষ্ট নিয়ম মানে প্রেজেন্ট থেকে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেলে পরিবর্তন হওয়ার সময় একটা নির্দিষ্ট নিয়ম মানে পরিবর্তন হয়। এগুলো প্রথম পড়বে। তারপরে তোমরা আসবে ইরেগুলার ভাব। ইরেগুলার ভাব মানে এখানে প্রেজেন্ট থেকে যখন পাস্ট টেন্সে যাবে অথবা পাস্ট পার্টিসিপেলে যাবে তখন একটা নির্দিষ্ট নিয়ম মানে এরা পরিবর্তন হয় না। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, তখন কী করতে হয়? আমাদের মনে রেখে পড়তে হয়। এবং আমি বলবো ইংরেজি শিখতে গেলে মানে ইংরেজির অর্থ যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। তাই তোমরা ভার্বের মানে মুখস্থ করার সময়, ভার্বের রূপ মুখস্থ করার সময় মানেটা করে বিশেষ করে জোর দেবে। এইভাবে বলতে পারো যে ওয়াক মানে হাঁটা, WALK, ওয়াক মানে হাঁটা, ওয়াকড। অ্যাড মানে যোগ করা, অ্যাডেড। ঠিক আছে, আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই থাক। এরপর দিন আমি পাস্ট টেন্সের বিভিন্ন ভাগগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও করবো। তোমরা সবাই এগুলো স্টাডি করো।